রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের আরও একটি ঘটনা এখন শেয়ার করতে যাচ্ছি, যিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রাফসান বিন রাকিব। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন সেটা একটি ঘটনা বললে ভুল হবে, অনেকগুলো ঘটনার সংমিশ্রণ। ওই এলাকারই একটি ঘটনা, খুবই ভয়ঙ্কর, রোমহর্ষক এবং মর্মান্তিক। ঘটনা যে একজনের সাথে ঘটেছে বিষয়টা এরকম না। ঘটনা যেহেতু চলমান রয়েছে, অনেকের সাথেই ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। যাকে দিয়ে শুরু করব তিনি এই রাকিব ভাইয়েরই নানা হন। তো ওনার নানা ছোটবেলা থেকেই মাছ ধরতে খুব পছন্দ করতেন। মাছ ধরা তার নেশাও ছিল। এই মাছ ধরা নিয়ে তো অনেকের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তবে ওনার ঘটনাটা একটা জায়গায় একটু অন্যরকম। ঘটনাটি এখন থেকে প্রায় 15-16 বছর আগে ঘটেছিল, মানে নানার সাথে যে ঘটনাটা কথা বলছি আর কি। তো বরাবরের মতো নানা মাছ ধরতে গিয়েছেন, দিনের বেলাতে গিয়েছেন, কিন্তু ওনার নানা বাড়ি কিন্তু ওই গ্রামেই, অর্থাৎ বেলপাড়া গ্রামে। উনি তো মাছ ধরতে গিয়েছেন, ওই গ্রাম থেকে একটু দূরেই নদী, ব্রহ্মপুত্র নদী। তো ওনাদের নানা বাড়ি থেকে এই ব্রহ্মপুত্র নদীতে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগে হেঁটে। এই নদীর উপর দিয়েই বয়ে যাওয়া খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজের ঠিক পাশে নদীর সাথে ঘেঁষেই একটি কবরস্থান। তার ঠিক 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই বহু পুরনো নদীর সাথে লাগোয়া একটি পরিত্যক্ত শ্মশান বা চিতাখোলা রয়েছে। শোনা যায় এই যে চিতাখোলা, এটার বরাবর নদীর ঠিক মাঝে বড় বড় কয়েকটি লঞ্চ নাকি তলিয়ে গেছে। এখনো এগুলো নদীর নিচেই রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। আর এই যে ব্রিজের কথা বলছি, শুক্রবার অথবা বিশেষ কোনো অকেশন বা ঈদ উপলক্ষে যখন গ্রামে অনেক মানুষ জড়ো হয়, দূর দূরান্ত থেকে কিছু লোকজন আসে, তখন এইখানে নাকি অনেক মানুষের আনাগোনা দেখা যায়। এত পরিমাণ মানুষ নাকি এখানে আসে ঘোরার জন্য, তখন হেঁটে এই ব্রিজটা পার হওয়া একটু কষ্টই হয়ে যায়। অনেকে এসে ছবি তোলে। যতটা সুন্দর ততটাই ভয়াবহ এই ব্রিজ। তো এই রাফসান বিন রাকিব, উনি এর আগেও একটি ভয়ঙ্কর ব্রিজের কথা বলেছিলেন তার পূর্বে একটি ঘটনায়। এটাই সেই ব্রিজ। ওনার নানা মাছ ধরার জন্য বাঁশের ফলাযুক্ত একটা ট্যাটা ব্যবহার করতেন। এখন তো লোহার ফলা আছে, কিন্তু ওনার ট্যাটাটা ছিল বাঁশের ফলা। এই বাঁশের ফলাযুক্ত ট্যাটা, ওনাদের ওই এলাকায় এটাকে জুইত্তা বলা হয়। এক একটা জায়গাতে এক একটা নাম। আমরা তো ট্যাটা বলি বা শুদ্ধ বাংলায় ট্যাটা, কিন্তু ওনাদের ওই এলাকায় এই ধরনের ট্যাটাগুলোকে জুইত্তা বলে অভিহিত করা হয়। তো নানা ব্রিজের নিচে কবরস্থানের সাইডে নদীর পাড় ধরে ট্যাটা কাঁধে নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন আর মাছ খুঁজছেন। মাছ খোঁজার জন্য খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে দেখেন বিশাল বড় একটা শোল মাছের মতো কিছু একটা দেখা যাচ্ছে। নানা যখনই কাঁধ থেকে এই ট্যাটাটা নিয়ে ওইটাকে হাতে নিয়ে নিশানা করছেন, এখনই মারবেন, হঠাৎ করে হয় কি, এটা ডুব দেয়। ডুব দিয়ে আরেকটু সামনের দিকে গিয়ে ভেসে ওঠে। নানা ধীরে ধীরে পা টিপে টিপে আবার একটু সামনের দিকে গিয়ে আবার নিশানা ঠিক করছেন। যখনই ছুঁড়বেন ট্যাটাটা, আগের মতোই ওটা ডুব দেয়। ডুব দিয়ে আবার একটু সামনে যেয়ে ভেসে ওঠে। নানা আবারও পা টিপে টিপে ওইটার পিছু নিতে নিতে ওটাকে নিশানা বানিয়ে যখনই আবার ছুঁড়ে মারবেন তার ট্যাটাটা, আবার সেটা ডুব দেয়। এইভাবে নানাকে আস্তে 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 নিতে 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 ওই যে চিতা শ্মশান, ওইটার কাছাকাছি নিয়ে গেছে। ওইটার কাছে গিয়ে ওইটা আবার ভেসে উঠছে। তো নানা আবার যখন ওটাকে তাক করে কেবল ছুড়বেন, হঠাৎ করে পেছন থেকে মনে হলো কেউ ডাক দিল। পেছন দিকে তাকিয়ে দেখেন আরে তারই পরিচিত একজন। এরপর আবার উনি ওই মাছটার দিকে তাকানোর চেষ্টা করেন, দেখলেন যে মাছটি ওখানে নাই। ওই লোকটা বলল, ও ভাই, আপনি এখানে মাছ ধরার জন্য আসছেন কেন? আপনি জানেন না জায়গাটা কতটা ভয়ঙ্কর? আর এই সন্ধ্যার সময় আপনি এখানে মাছ ধরার জন্য আসছেন, এখানে মাছ দেখেন কই? নানা বলেন যে না, একটা বড় মাছ দেখলাম। উনি বলছেন, সর্বনাশ, এই আসেন আসেন আসেন,
তাড়াতাড়ি বের হন এখান থেকে, খবরদার এই সময় এখানে আইসেন না। তো নানা আসলে বুঝতে পারতেছেন না যে উনি এত অল্প সময়ের মধ্যে কিভাবে এতটা সময় পার করে ফেললেন, কারণ তখন মাগরিবের আজান হয়ে গেছে বা হচ্ছে এমন একটা সময়। এতক্ষণ যে এই সময়টা পার করেছেন ওনার আসলে সেই খেয়ালই ছিল না। নানা ভাবছেন, নানা আমি তো মাত্রই আসলাম, আমি যখন আসছি তখন তো আসরের আজানও দেয়নি, আমি তো এসেই এই মাছটার পিছু নিলাম, তাহলে সর্বোচ্চ 15 মিনিট গেছে, এই সময়ের মধ্যে কিভাবে মাগরিবের সময় চলে আসলো? নানা তো আর কিছু বুঝতে পারতেছেন না। নানা তখন ওই ব্যক্তির সাথে কথা বলতে বলতে হাঁটা ধরেন, হাঁটতে হাঁটতে আবার লোকালয়ে চলে আসেন, দুইজন আরও কিছুক্ষণ গল্প গুজব করেন, সাথে আরও লোকজনও ছিল। এরপরে নানা আবার বাড়িতে চলে আসেন। আর উনি বাড়িতে আসার পর শুধু মাথার ভিতরে একটা জিনিসই খেলছে, যে আমি এত অল্প সময়ে কিভাবে এতটা পথ পাড়ি দিলাম। না এগুলো ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। চিন্তা করছেন যে ওই যে মাছটা, ওই মাছটাকে আমাকে মারতেই হবে, এত বড় একটা মাছ। পরের দিন আবার গেছেন উনি আগের জায়গায়, তবে উনি এবার ওই যে চিতাখোলার কাছাকাছি গেছেন। নানার চিন্তা হলো যে ওই মাছটা নিশ্চয়ই এদিকেই আসে, এই প্রথমবারের মতো গতকালকে খালি হাতে আমি বাসায় গেছি, কোনো মাছ ধরিনি, আজকে এই মাছটাকে আমি ধরবই। তো উনি ওই মাছটাকে খুঁজছেন। অদ্ভুত ব্যাপার, উনি আবারও সেই মাছটার দেখা পেলেন। এবার উনি মাছটার পিছু নিয়েছেন। ঘটনা ঠিক ওই গত দিনের মতোই ঘটছে। যখন উনি মাছটাকে হিট করতে যাবেন তখনই মাছটা ডুব দেয়। মনে হচ্ছে মাছটা খুব চালাক। এইভাবে ওই মাছটা আবার এগিয়ে যায়। আবার আগাতে আগাতে উনি হঠাৎ করে যখন কানে মাগরিবের আজান শুনতে পান তখন উনি দেখলেন উনি আবার সেই শ্মশানের কাছে চলে আসেন। এমনিতে শ্মশানের কাছাকাছি ছিলেন, তবে একদম শ্মশানের ভেতর দিকে চলে আসেন উনি ওখান থেকে ফেরত আসেন। তবে ওই দিন আবার কেউ পেছন থেকে ডাক দেয় নাই, উনি এমনিতে চলে আসছেন আর কি। ওই দিনের টাইমিংয়ের যে ব্যাপারটা, মানে সময়ের হিসাবটা মোটামুটি ঠিক ছিল। এমন করে উনি টানা 6 দিন ওই মাছের পিছু নিয়েছেন। প্রত্যেকটা দিন ওই মাছের পিছু নিয়ে উনি সফল হন না। ওনার ভিতরে জেদ চেপে গেছে, এই মাছটাকে আমি ধরাশায়ী করবই। 6 দিনের দিন উনি ওইভাবে পিছু নিতে নিতে ওই চিতার কাছে চলে আসছেন। তখনও মাগরিবের আজান হয়ে গেছে। ওনার ভিতরে এমন একটা জেদ চেপেছে যে এই একটা মাছের পেছনে উনি 6টা দিন পার করছেন, এটা উনি ধরবেনই। এইবার উনি চিন্তা করলেন যে মাছটা যেহেতু ডুব দেয়, উনিও একটু কৌশল অবলম্বন করলেন। আর সেই কৌশলটাকে খাটিয়েই উনি যখনই ওনার এই বাঁশের ফলাযুক্ত ট্যাটাটা ছুঁড়ে মেরেছেন, ট্যাটার কিন্তু একটা অংশে সুতা লাগানো থাকে, শক্ত সুতা। ওই সুতার এক প্রান্ত ওই ট্যাটার সাথে বাঁধা থাকে, আর একটা অংশ কিন্তু যিনি ট্যাটা ছুঁড়ে মারেন তার হাতের সাথে লাগানো থাকে, যার কারণে ট্যাটাটা একদম যাতে হাতছাড়া না হয়ে যায়, ওই দড়ি ধরে বা ওই সুতা টানতে টানতে আবার ট্যাটাটাকে কাছে নিয়ে আসতে হয়। তো উনি যখন ছুঁড়ে মেরেছেন, ছুঁড়ে মারার পর বুঝতে পারছেন যে এই ট্যাটাটা ওই মাছটার গায়ে লেগেছে। যখনই গায়ে লেগেছে উনি তখন দেখলেন যে আরে এ কি শুরু হলো, আশেপাশের গাছগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নানা ওই সুতার ধরে টান দিয়েছেন, সুতার ধরে টানার পর ট্যাটাটা ওনার হাতের নাগালে চলে আসে। তো উনি মূলত যখন ট্যাটাটা ধরেছেন এবং ট্যাটাটা উপরে তুলেছেন, উনি দেখলেন যেটাকে উনি শোল মাছ ভেবেছেন, এটা আসলে শোল মাছ না, ওইটা বিশাল বড় এক গজার মাছ। নানা তখন মনে কেমন যেন একটু সন্দেহ হলো। নানা মনে মনে দোয়া পড়ে শরীরে ফু দিয়ে ওই মাছটা টেনে উপরে তুলে বাসার দিকে নিয়ে আসা শুরু করলেন। তো নানা যত মাছই ধরে আনতেন, উনি মাছগুলো কিন্তু বাজারে বিক্রি করতেন না, বাসায় খাওয়ার জন্যই আনতেন। কিন্তু এই মাছটা উনি নিয়ে বাজারে চলে যান। এদিকে সমস্যা হয় কি, এই মাছটার শরীরে এই ট্যাটার বেশ কয়েকটা ফলা তো ঢুকে গিয়েছিল। সবগুলো ফলা বের করলেও একটা ফলা কিছুতেই ছুটানো যায় না। অথচ এটা ছুটানো খুব কঠিন কাজ না। অনেক চেষ্টার পরও যখন সেই ফলাটা ছুটানো গেল না, শেষ পর্যন্ত ওই ফলাটা উনি ওনার ট্যাটা থেকে খুলেই ফেললেন, মানে ওটা ভেঙে ফেললেন বা কেটে ফেললেন। ওই ফলা সহই ওই মাছটা উনি বিক্রি করে দিয়েছিলেন।
নানা যখন বাসায় চলে আসছেন, আসার সাথে সাথে ওনার শরীরে প্রচণ্ড রকমের জ্বর, এমন জ্বর যে ওনার শরীর থরথর করে কাঁপছে। তখন গরমকাল ছিল, লেপ বের করা হলো, কাঁথা বের করা হলো, সব কিছু ওনার শরীরে চাপিয়ে দেওয়া হলেও ওনার শরীরের কাঁপাকাঁপি আর থামে না। ওনার তো 2 ছেলে, মানে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন রাকিব ভাই, ওনার 2 মামা, ছোট মামা বড় মামা, তো দুজনেই কিন্তু ড্রাইভিং করেন। তো মামারা যখন বাসায় আসছেন, আসার পর তো জিজ্ঞেস করছেন যে কী ব্যাপার, হঠাৎ করে এত জ্বর কোত্থেকে আসলো। এখন দেরি তো করা যাবে না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ আনানো হয়, খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। যখন রাত অনেক গভীর, হঠাৎ করে কে যেন ওনাদের ঘরের চালের মধ্যে ঢিল ছড়ছে, আর কে যেন বলছে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, তোর পুরো গোষ্ঠী আমি ধ্বংস করে দেব। আর ঢিল এত বেশি পরিমাণে পড়ছে যে সবারই ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মনে হচ্ছে এই ঢিলগুলো পড়তে পড়তে এই বাড়ি ধসে যাবে এবং বাড়ির উপরে ঢিলের একটা পাহাড় জমে যাবে, এমন একটা অবস্থা। নানাদের ঘরের সামনে বড় একটা আম গাছ ছিল, মনে হচ্ছে যে এই গাছটা এমনভাবে নড়ছে যে ভেঙে ঘরের চালের উপর পড়বে, আর এই গাছটা যদি ভেঙে ঘরের চালের উপর পড়ে, ওই ঘরের মধ্যেই সবাই চাপা খেয়ে মারা যাবে। এইভাবে চলতে চলতে পুরো রাত শেষ হয়। নানা কথা বলতে পারছেন না, তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না, আসলে কি হয়েছে এটাও জানতে পারছেন না। সবাই তো চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হলো যে এই ধরনের সমস্যা শুরু হলো। তো নানিও নানাকে জিজ্ঞেস করছে, কিন্তু নানা আসলে কোনো কথা বলে না, শুধু উনি গোঙাচ্ছেন। নানি বুঝতে পারলেন যে নানা কথা বলতে চাইছেন কিন্তু কথা বলতে পারছেন না কোনো এক কারণে। আর নানা চোখ উপরের দিকে দিয়ে কি যেন কিছু একটা দেখছেন, কেমন যেন করছেন, মনে হচ্ছে উনি ভয়ঙ্কর কিছু দেখছেন। তো মামারাও এই বিষয়টা দেখেছেন, ওনারাও ভয় পেয়েছেন যে আসলে কি এমন ঘটলো যার কারণে এরকম সমস্যাটা হয়েছে। সকালবেলা পাশের বাড়ি একজন আসে, এসে বলে যে আসলে বলো তো কি হয়েছে তোমাদের। তখন ওনারা বলেন যে এই ঘটনা, হয়তো পাশের বাড়ির লোকজন বলে যে আমরা তো কিছুই বুঝতে পারি নাই যে কি হইলো না হইলো। তখন নানি বললেন যে উনি তো রাতের বেলা আসছেন, একটা মাছ ধরছিলেন, মাছটা নাকি বাজারে বিক্রি করে দিছে, শুধু এটুকুই বলছে, এরপর তো আর কিছু বলে নাই, তারপর থেকে এই সমস্যা। যেহেতু মাছ ধরেছেন, বিক্রি করেছেন, তখন এই কথা যখন শুনেছেন মামা, উনি দেরি না করে কবিরাজ নিয়ে আসার জন্য উনি প্রচেষ্টা শুরু করেন। তো একজন কবিরাজ আসেন, আসার সাথে সাথে বলেন যে আপনাদের কপাল ভালো যে এই লোক এখনো জীবিত আছে, তবে এটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, অন্য কোনো লোককে দেখান। এই বলে কবিরাজ চলে যায়। আর একজন কবিরাজ আসে, উনিও আগের কবিরাজের মতোই বলে যে কিছু করতে পারবো না, এই বলে চলে যায়। এদিকে দিন যাচ্ছে, নানার শরীর খারাপ হয়ে যাচ্ছে আরও বেশি করে। আর প্রতি রাত্রেই ওই অদ্ভুত ব্যাপার, চিৎকার চেঁচামেচি করে বলে যে আমার ভাইকে মেরেছিস, শেষ করে দিব সব। এরপর তো ঢিল তো ছুটতেই থাকে। এই বিষয়গুলো একটু কমে গেলেও কিন্তু নানা, উনি যে শয্যাশায়ী হয়েছেন, ওনার জবান বন্ধ হয়ে গেছে, এইটা আর ভালো হয় না। কত কবিরা জানা হলো কেউ কিছু করতে পারে না, সবাই এসে ঝাড়ফুঁক করে আবার চলে যায়, কিছুই হয় না। তো পরে একজন কবিরাজ বলেন যে আপনার বাবার সাথে এক কবিরাজের বন্ধুত্ব আছে, ওই লোকটাকে খবর দেন, আমার মনে হয় উনি কিছু একটা করতে পারবেন। তো ওই কবিরাজকে নিয়ে আসা হয়। ওই কবিরাজকে যখন নিয়ে আসা হয়, তো ওই কবিরাজ জানতেন না এই সমস্যা, তার সাথে মাঝে মাঝে দেখা হতো, কবিরাজ হয়তো অন্য কোনো জায়গায় চলে গেছিল, উনি জানতেন না এই সমস্যা আর কি। তো উনি যখন আসেন এবং এসে দেখেন যে নানার এই অবস্থা, উনি কোনো কথা না বলে নানিকে বলেন যে একটা চায়ের কাপ আনেন আর ওর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমার কাছে দেন। এটা নানি করেন। এরপর ওই কবিরাজ পকেট থেকে কি যেন একটা বের করে ওই সরিষার তেলের মতো, সরিষার তেলের ভিতরে ওটা দেন আর কি, সাদা কিছুর মতো আর কি। তো ওইটা দেওয়ার পর উনি ওনার শাহাদত আঙ্গুলি ওই তেলের মধ্যে ডুবিয়ে নাড়াচ্ছেন আর বিড়বিড় করে কিছু একটা পড়ছেন, ফু দিচ্ছেন ওই কাপের মধ্যে। হঠাৎ করেই হলো কি, ওই তেলটা একদম দুধের মতো সাদা হয়ে গেল, ফেনা উঠতে লাগলো, মনে হচ্ছে উপচে পড়ছে। যখন এরকমটা শুরু হয়েছে আর উনি ফু দিচ্ছেন ওই কবিরাজ ওইটার মধ্যে, সাথে সাথে মনে হলো
যে বাসার আশেপাশে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এখনই সব গাছপালা ভেঙে ঘরের উপর এসে পড়বে। এদিকে বাড়ির লোকজন তো ভয় পেয়ে যাচ্ছে। কবিরাজ তেলটা নানার মাথায় দেওয়ার সাথে সাথে নানা ছটফট শুরু করে দিয়েছেন। আর এই 6 মাসের ভিতরে প্রথমবারের মতো নানার মুখ দিয়ে কথা বের হলো, তবে সেই কথাটা নানার কথা না, খুবই ভয়ঙ্কর কর্কশ গলায় বলতে থাকে, এই বেটা কবিরাজ, তোরা তো সাহস হলো কিভাবে যে আমাকে বিরক্ত করিস? তুই জানিস আমার কত ক্ষমতা? কবিরাজ তার উত্তরে বলে, হ্যাঁ আমি জানি তুই কে, আর তোর ক্ষমতা কতটুকু সেটাও আমার জানা আছে, আর তুইও খুব ভালো করে জানিস আমি কে, আর আমার সাথে কে আছে তোর জানার কথা। তুই বল, এই মানুষটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছিস? এটা বলার সাথে সাথে ওই পিশাচটা বলে ওঠে, কি বললি তুই? শুধু শুধু? আমি শুধু শুধু কষ্ট দিচ্ছি? মনে রাখিস, আমি শুধু শুধু কারো পিছনে লাগি না। এই লোকটা জেনে শুনে আমার ভাইকে মেরেছে, শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, আমার ভাইকে সে বিক্রিও করে দিয়েছে। তখন আমার ভাই জীবিত ছিল, ও বুঝতে পেরেছিল এটা স্বাভাবিক কিছু না। ও যদি ওই অবস্থাতে আমার ভাইকে ছেড়ে দিত, আমরা হয়তো বা কিছু করতাম না, ছেড়ে দিতাম। কিন্তু ও বুঝতে পেরেছিল যে ও কোনো একটা জিনকে ধরেছে, আক্রমণ করেছে, ধরে ফেলেছে তাকে। এরপর ও তাকে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। তুই বল, এটা কি শুধু শুধু? আমি তাকে শুধু শুধু ধরছি? আমি তোকে ছাড়বো না, এটা তো ইচ্ছাকৃত একটা শয়তানি। আমি তোকে ছাড়বো না, আমি ওর পুরো পরিবারকে শেষ করে দিব। তখন কবিরাজ বলে, তুই কেন? তো সর্দারও করতে পারবে না, যা তোর সর্দারের কাছে যা, তোর সর্দারের কাছে গিয়ে বল আমার কথা। তোর সর্দার আমাকে খুব ভালো করে চেনে, তুই এখান থেকে যাবি কিনা বল, নাকি তোর ভাইয়ের অবস্থা তোরকে করবো বল। এরপর ওই পিশাচটা কিছুটা সময় চুপ করে থাকে। আসলে ওই কবিরাজের সাথে নাকি খুব শক্তিশালী একটা জিন আছে, শোনা যায় ওই জিনটাকে দেখলেই অন্য শক্তিশালী জিনেরা নাকি ভয়ে পালিয়ে যায়। পরে ওই পিশাচটা কিছুক্ষণ চুপ থাকার পর বলল যে ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমরা যেখানে থাকি ওইখানে ওই চিতার কাছে একটা গরু আর ঠিক এমন একটা গজার মাছ দিতে হবে যেমনটা ওই মাছ ছিল। মানে হচ্ছে যে নানা যেই এরকম মাছটাকে মেরেছিল ওরকম একটা মাছ দিতে হবে। পরে কবিরাজ বলল, তুই কোনো কিছু ছাড়া যাবি কিনা বল। কিচ্ছু দিতে পারবো না। পরে ওই কবিরাজ বলতে থাকে কিছু একটা, মানে বলতে থাকে, এই ধর এটারে, ইচ্ছা মতো পিটা। মানে কাকে যে বললো উপস্থিত লোকজন কিছু টের পাচ্ছে না, তবে উপস্থিত সবাই দেখতে পেল নানা ছটফট করছে, আর বাড়ির বাইরে মনে হচ্ছে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচি, ওরে বাপরে মরে গেলাম রে, মারিস না মারিস না এরকম করে। তো এরকম শব্দ, নানা ছটফট করছে ওইদিকে। তখন কবিরাজ বলে, যাবি কিনা বল। তখন ওই পিশাচটা বলে ওঠে যে আমার ভাইকে মারলো এইভাবে জেনে শুনে, এখন আমি যদি এইভাবে চলে যাই, তুই বল আমাদের সমাজের নিয়ম কানুন তো তুই জানিস, আমি কি আমার সমাজে মুখ দেখাইতে পারবো? সবাই আমার মুখে থুতু ফেলবে। তোর বিবেচনা কি বলে, আমি এইভাবে যাইতে পারি? আমার জায়গায় তুই হলে তুই কি করতি? তখন কবিরাজ একটু শান্ত হয়, বলে আচ্ছা ঠিক আছে যা, একটা গরু দেওয়া তো সম্ভব না, তুই যেরকমটা মাছ চেয়েছিস ওই রকম একটা মাছ ওরা রেখে আসবে, কিন্তু তুই আর কখনো আসবি না, আর যা হবার হয়ে গেছে। আর তুই এই লোকের ট্যাটা নিয়ে গেছিস, তুই ট্যাটাটা ফেরত দিয়ে যাবি। এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে নানা ট্যাটাটা পাওয়া যাচ্ছিল না, তার মানে ওই ট্যাটাটা নাকি ওই জিনটা নিয়ে গিয়েছিল, কোনো একটা কিছু করবে বা কোনো একটা উদ্দেশ্য ছিল হয়তো বা। তো ওই পিশাচটা বলে ঠিক আছে, আমি ওটা দিয়ে যাব। এরপর কি হয় যে ওই পিশাচটা চলে যায়, কিছুক্ষণ পর বাইরে একটা খট করে শব্দ হয়। তো একজন বাইরে গিয়ে দেখে, ওই মামার দুইজন মামার মধ্যে একজন বাইরে গিয়ে দেখে ওই যে ট্যাটাটা বাইরে পড়ে আছে, ওই ট্যাটার একটা ফলা নাই, ভাঙা, ওই যে যেটা ওই মাছের সাথেই আর কি ছিল। নানার জ্ঞান ফেরত আসে। এই 6 মাসের মধ্যে সর্বপ্রথম নানা ভালোভাবে কথা বলতে পারে। 6 মাস তার জবান বন্ধ হয়েছিল। নানা তখন পুরো বিষয়টা খুলে বলে একদম শুরু থেকে কি হয়েছে। তো এই যে এতক্ষণ তো আমরা নানার সাথে ঘটে যাওয়া বললাম, এবার আসি
এই নদীর পাশের কবরস্থানের সাথে যে ব্রিজটা বলেছিলাম ভয়ঙ্কর ব্রিজ, এই ব্রিজ নিয়ে কিছু কথা। এই ব্রিজের পাশে একটি ঈদগাহ রয়েছে, ঈদগাহের সাইডে একটি বিশাল বটগাছও আছে। তো নানার এই ঘটনার 1 বছর পরের ঘটনা, এই যে রাকিব ভাই উনি একদিন বাজার থেকে বাসায় আসছেন, তখন উনি রিক্সার মধ্যে, তো রিক্সাওয়ালা বলছে যে ব্রিজের নিচে একটি বাচ্চার লাশ পাওয়া গেছে, কিন্তু বাচ্চাটা যে কার সেটা এখনও জানা যায়নি। পরে এই রাকিব ভাই উনি বাসার সামনে এসে রিক্সা থেকে না নেমে সোজা ব্রিজের ওইখানে গিয়ে নামেন। দেখলেন যে ব্রিজের সাইডে যে ঈদগাহ, ওই ঈদগাহে বটগাছের নিচের দিকে মানুষের ভিড়। তখন অবশ্য বর্ষাকাল ছিল। তো উনি গিয়ে দেখেন ছোট একটা বাচ্চার মৃতদেহ পানির উপর ভেসে আছে। কেউ বলতে পারছে না যে এত ছোট্ট বাচ্চা এটা কার বাচ্চা, কে এভাবে নির্মমভাবে ফেলে রেখে গেছে। পরে কিছু লোক বাচ্চাটাকে পারে ওঠানোর পর সবাই অবাক হয়ে গেল যে বাচ্চাটার পেটে 1 ফোঁটা পানিও নাই, মনে হচ্ছে বাচ্চাটা এইমাত্র মারা গেছে। আর মারা গেলেও পানির ভিতরে যদি কেউ মারা যায় তাহলে তো পানি তো পেটে চলে যায়, সবাই তো অবাক। পরে খোঁজ পাওয়া গেল যে পাশের এলাকারই একজনের বাচ্চা এটা। বাচ্চাটার মা কান্না করতে করতে চলে আসে। বাচ্চাটার মা বলে যে এই ব্রিজের এখানে এমনিতে ওনারা ঘুরতে আসছিলেন, ভেবেছেন সন্ধ্যা হয়ে আসছে, সাথে ছোট একটা বাচ্চাটা হাঁটতে পারে, তো এখন চলে যাই। তো ব্রিজের সাইডে কিন্তু বসার জায়গা আছে, ওইখানে ওই বাচ্চাটাকে উনি একটু বসিয়ে রেখেছেন, বসিয়ে রেখে একটু সামনে আগিয়েছেন। ওই বাচ্চাটার পাশে কিন্তু ওনার বোনও আছে, মানে ওই মহিলার যে বোন, আপন বোন, সেও আছে। তো উনি হয়তো বা একটু এগিয়ে গেছেন, বাদাম টাদাম কিছু কিনবেন, এরপরে বাড়ির দিকে চলে যাবেন। তো উনি কিছুটা আগানোর পর ওই আবার যখন পেছন থেকে ঘুরেছেন, দেখেন যে ওনার বোন আছে কিন্তু বাচ্চা নেই। উনি বলেন কী ব্যাপার, আমার বাচ্চা কই? তো বোনকে বোঝায় কি রে বাচ্চা কই? তখন ওনার বোন বলে আরে কিসের বাচ্চা, তোমার বাচ্চাকে তো তুমি সাথে নিয়ে ওই যে সামনের দিকে আগাই গেলা, আমি তো এখানে একা। তখন উনি তো বুঝতে পারছেন না ঘটনা কি, আমি বাচ্চাটাকে এখানে রেখে গেলাম, আমার বোন বলে যে আমি সাথে নিয়ে গেছি। এরপর তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তখন উনি নাকি অন্যদিকে চলে গেছেন বাচ্চার খোঁজে। বেশ কিছুক্ষণ পর ওনার কানে গেছে যে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে ওই বটগাছের ওখানে। এরপর উনি এসে দেখেন এটা ওনারই বাচ্চা। কিন্তু আসলে ব্যাপারটা কি, বাচ্চাটা তার খালার পাশে বসা, অথচ তার খালা দেখছেন যে বাচ্চার মায়ের সাথে চলে যাচ্ছে ওইদিকে, এর ভিতরে বাচ্চা নাই। এমন একটা মায়াজাল সৃষ্টি করা হয়েছে যে বাচ্চার মা দেখছে তার খালার কাছে বসে আছে, আর বাচ্চার খালা দেখছেন যে বাচ্চাটা তার মায়ের সাথে আছে, এর ভিতরে বাচ্চাটা কোথায় যেন হারিয়ে গেছে। আর এরপরে যেটা হয়েছে সেটা আমরা অনুমান করতে পারি যে বাচ্চাটার সাথে কি হয়েছে, কিভাবে বাচ্চাটা মারা গেল। তো এটা তো একটা বাচ্চার ঘটনা ছিল। এর ঠিক 1 বছর পরে এমন এক বর্ষার সময়ে ওনাদের এই নদী দিয়ে যে কার্গোগুলো, মানে বালু বোঝাই যে কার্গোগুলো, এগুলো তো চলাচল করে। তখন নাকি হঠাৎ করে একজন চিৎকার করে ওঠে, এ পড়ে গেল, কিন্তু উপরে ওঠে না। মূলত ওই বোট চালক যিনি, উনি পড়ে গেছেন। তো বোটের বাকি সদস্যরা বোট থামিয়ে সাইড করে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। বিকালের দিকে ওই ব্রিজের নিচে ওনাকে পাওয়া যায়। ওনাকে যখন পানি থেকে তোলা হয় তখন দেখা গেল যে উনি ঠিক যেভাবে লুঙ্গি পরেছিলেন সেভাবেই আছে, এমনকি ওনার চুলের যে ভাঁজ ছিল ওটা ওরকমই আছে। উনি পানিতে পড়ে গেছিলেন দুপুরের সময়, অথচ এত সময় থাকার পরে শরীরে কিছুটা পরিবর্তন তো হয়, কোনো পরিবর্তন ছিল না। মনে হচ্ছে উনি মাত্রই পড়েছেন, ওনার পেটেও কোনো পানি নাই, মনে হচ্ছে উনি গোসল করেছেন। হঠাৎ করে উনি বোট থেকে কিভাবে পড়ে গেলেন? উনি যেহেতু মারা গেছেন এটা তো আসলে জানা যাবে না যে উনি কি দেখেছিলেন, কি হয়েছিল, কিন্তু ওই বোটে অন্য যারা ছিলেন তারা দেখেছিলেন যে উনি পড়ে গেছেন, বাস এতটুকুই। কি হয়েছিল এটা বলা যায় না। এরও 1 বছর পরে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে। এই রাকিব ভাইদের পাশের গ্রামে এক লোক, বয়স মোটামুটি 27-28 হবে। উনি বেশ বোকা কিসিমের, অনেকটা মানসিক রোগীর মতোই, খুব ভালো মানুষ, একদম বোকা শোকা থাকে না যাদেরকে দেখলে মানসিক রোগী মনে হয়, ওই রকম টাইপের মানুষ। খুব সহজ সরল, এতটাই সহজ সরল মানে পাগল বলে মানুষ অভিহিত করে। সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, কারোর সাথে তার কোনো শত্রুতা ছিল না।
এই লোকটা একদিন গ্রামের মানুষের সাথে গোসল করতে গিয়েছে। বলে রাখা ভালো, ওনাদের ব্রিজের নিচে একটা রাবার ড্রাম রয়েছে। এইটা পানির সময় কিন্তু এই রাবার ড্রামে পানি রাখা হয়, আবার পানি যখন কমে যায় তখন এই রাবার ড্রাম থেকে মেশিনের সাহায্যে পানি বের করা হয়, সেচ কাজের সেই পানিটা লাগানো হয় আর কি। এভাবে কিন্তু রাবার ড্রামগুলো ব্যবহার করা হয় আর কি। আর কৃষকরা যাতে কোনো কষ্ট ছাড়াই এই পানিগুলো ব্যবহার করতে পারে, এই জন্য কিন্তু একটা ব্যবস্থাপনা আছে। তো হয় কি, ওই সবাই যখন গোসল করছে হঠাৎ করে ওই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। ওই ছেলেটার নাম হচ্ছে জামির। এখন সবাই বলছে, আরে জামির কই, জামির কই? একদম সে এখানেই তো ছিল। তো সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, পায় না। আরও লোকজন ডেকে এনে খোঁজাখুঁজি শুরু হলো। দুপুর থেকে বিকেল হয়ে যায়, কিন্তু ওই জামিরকে আর কোথাও পাওয়া যায় না। পরে একজন বলে, এই দেখো তো, এদিকে কিছু একটা দেখা যাচ্ছে, মনে হয় এদিকে কিছু একটা আছে। পরে তাকে পাওয়া যায় রাবার ড্রামের পাশে, তার মৃতদেহ পাওয়া যায়, তুলে আনা হয়। এই লাশটার অবস্থা একই রকম ছিল, দেখে মনে হচ্ছে মাত্র মারা গেছে। তার পেটে এক ফোঁটা পানিও নাই। এরপরে বেশ কয়েকদিন ওই জায়গাতে কেউ গোসলের জন্য আসেনি। তো এভাবে কিন্তু ঘটনা ঘটছে। সাল 2016, তো ওনাদের গ্রামের এক ছেলে গোসল করতে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজাখুঁজি শুরু করেছে। যখন পাওয়া গেল না তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলো। ফায়ার সার্ভিস আসার পর নদীতে নেমে বহু খোঁজাখুঁজি করার পরও পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের এক কর্মী, উনি নিচে নেমেছেন, তার কোমরে রশি বাঁধা ছিল। হঠাৎ করে রশিতে টান পড়ে, তখন তাড়াতাড়ি করে তাকে টেনে তোলা হয়। তো উনি উপরে উঠেছেন, মনে হচ্ছে যে উনি খুব ভয় পাচ্ছেন। ওনার অক্সিজেন পাইপ খুলে গেছে, তার চোখে এক অজানা ভয় দেখা যাচ্ছে। আর ওই লোকটা খুব হাঁপাচ্ছে। উনি বলতেছেন, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এখানে নামা যাবে না, এই জায়গাটা ভালো না রে, আমি আর নামবো না। আমার কর্মজীবনে অনেক জায়গায় গেছি, এরকম ভয়ঙ্কর কিছু দেখি নাই। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি কি দেখছেন আপনি? সে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। উনি বলেন যে উনি যখন অন্য সাইডে খুঁজে পাচ্ছিলেন না, এই জায়গাতে নেমেছেন, দড়ি বেঁধেই নেমেছেন, যেহেতু ওই জায়গাটা একটু গভীর ছিল। উনি নামার পরে উনি হয়তো বা 10 থেকে 12 হাত নিচে গেছেন। হঠাৎ করে দেখেন যে ওনার সামনে কেউ একজন বসে আছে। সাধু সন্ন্যাসীরা যেভাবে ধ্যান করে না, ওই রকম করে কেউ একজন ধ্যান করছে। হঠাৎ করে পানির নিচে এইরকম একটা মানুষ দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। আর তখনই উনি দেখতে পান কোনো একটা জিনিস, এ মানুষ না মাছ এটা বোঝা যাচ্ছে না, তার চতুর্দিকে ঘুরছে। এমনভাবে ঘুরছে, আস্তে আস্তে ঘোরার যেই গতিটা এটা বাড়ছে, আর ওই জায়গায় একটা পানির পাক সৃষ্টি হয়েছে। আর ওই সময় তার মুখের অক্সিজেন মাস্ক এটা খুলে যায়। তখন উনি ওনার রশিটা ধরে টান দেন, আর তখন মূলত উপর থেকে টেনে তোলা হয় তাকে। তো এটা শুনে তো সবাই ভয় পেয়ে যায়। ওই সময় কিন্তু ব্রিজের উপরে শত শত মানুষ দাঁড়িয়েছিল। তখন কিছু লোকজন বলে যে মনে হচ্ছে যে লাশটা পাওয়া যাবে, আপনি ভয় পেয়েছেন, আল্লাহ ভরসা, আপনার সাথে প্রয়োজন আরও 2 জন নেন। উনি তো যেতে চান না। শেষ পর্যন্ত একটা পর্যায়ে রাজি হন। আরও 2 জন লোক নিয়ে তারাও একই রকমভাবে রশি টশি খুব শক্ত করে বেঁধে এমনভাবে বাঁধছেন যে ছোটার কোনো সম্ভাবনা নাই, হুক টুক লাগিয়ে, মানে সেফটি যতটুকু মেনটেন করা যায় আর কি। তখন তারা যখন নেমেছেন, নেমে আর ভয়ঙ্কর কিছু দেখেন নাই, তবে নামার পর লাশটা পেয়েছে। লাশটা যখন তোলা হয় দেখা গেল যে লাশটার পেটেও পানি নেই, দেখে মনে হচ্ছে মাত্র মারা গেছে। ওই লাশের পরিবারও সেখানে উপস্থিত ছিল। কান্নাকাটি শুরু হয়ে যায়, শোকের ছায়া নেমে আসে। এর কয়েক বছর পরে পাশের গ্রামের 2 ভাই, মোটামুটি বয়স ছোট, 9-10 বছর, এরা মাদ্রাসায় পড়ে, দুপুরে গোসল করতে আসছে অনেকের সাথে। হঠাৎ করে দেখে এই 2 ভাইকে কে যেন, মানে এই 2 জনকে টেনে নিয়ে যাচ্ছে একসাথে। অনেক চেষ্টা করার পরে কেউ ধরতে পারেনি, বাঁচাতেও পারেনি। 2 ভাই এভাবে মারা যায়, কে যেন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। একই সাথে 2টা ভাইকে মরতে হলো। এরপর বেশ কিছুদিন কিছু হয় নাই। 2022 সাল, রোজার ঈদের একদিন পরের কথা। তখন রাকিব ভাই সৌদিতেই তো উনি তখনও আছেন। ওই দিনও কিন্তু ব্রিজে শত শত মানুষের ভিড় আসছে। মানুষ ছবি তুলছে, চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, কেউ নেমে গোসল করছে। এমন সময় একজন লোক বলে ওঠে, আরে আমার ভাই কই? আমার ছোট ভাই তো এখানে বসা ছিল, ও তো
আমার জামা কাপড় নিয়ে বসেছিল এখানে। মানে বড় ভাই নামছে, তার জামা কাপড় নিয়ে এসে বসেছিল, বড় ভাই গোসল করে উঠলে আবার সেই জামা কাপড়গুলো পরবে। ছোট ভাই কোথায় গেল? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন বলছে ওকে তো মনে হলো যে পানির দিকে নামতে দেখলাম। আর তখন বড় ভাই বলছে ও তো নামলেও ও তো সাঁতার জানে, আর পানির দিকে নামবে কেন? আমি তো নিচেই ছিলাম, আমি তো ওকে পানির দিকে নামতে দেখিনি। একজন বলছে না, আমি ওকে পানির দিকে নামতে দেখছি। তখনই একটা অশুভ সংকেত সকলে পেয়ে যান। শুরু হয় পানিতে নেমে খোঁজাখুঁজি, পাওয়া যায় না ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, তারাও এসে অনেকক্ষণ খুঁজলো। 7-8 ঘন্টা খোঁজার পর না পেয়ে পানি থেকে উঠে এসে ফায়ার সার্ভিসের লোকটা বলল যে এখন সবাই চলে যান, কাল সকালবেলা পেয়ে যাবেন। এখন খুঁজে কেয়ামত পর্যন্ত, মানে এখন যদি খুঁজে কেয়ামতও করে ফেলা হয় তাও এই ডেড বডি পাওয়া যাবে না। এখন উনি কিভাবে বললেন যে সকালবেলায় পাওয়া যাবে? তাকে যখন প্রশ্ন করা হলো উনি এর কথার কোনো উত্তর দেন না, সোজা হেঁটে উনি ওনার টিমের সাথে চলে যান। পরিবারের লোকজন কান্না করতে করতে একটা সময় চলে যান। খুব ভোরবেলা পরিবারের একজন ওই দিকটাতে নৌকা নিয়ে খোঁজার জন্য আসেন। কয়েক মিনিটের মধ্যে কিছু একটা দেখতে পান, সেটাকে তুলে দেখে এটাই সেই ছেলে। পেটে এক ফোঁটা পানিও নাই, শুধু হাত পাগুলো সাদা সাদা হয়ে গেছে আর কি। এবার আসি 2024 সালের ঘটনা। এটা ওনাদের গ্রামের পাশের বাড়ির দুঃসম্পর্কের এক চাচাতো বোনের সাথে ঘটেছিল, মানে ওনাদের গ্রামের আত্মীয় হন আর কি। তো এই বোন আর এক ফুপু হন আর কি। তো এই যে নদীতে যে ব্রিজ, ওইখানে গেছেন গোসল করার জন্য। দিনটা ছিল শুক্রবার, ঠিক দুপুরের সময়। সাথে একটা বিদেশি কম্বল নিয়ে গেছেন সেটা ধোয়ার জন্য। তো ওই সময় চাচাতো বোনের বাবা ব্রিজের উপর দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে পানিতে দুইজন মহিলার মতো দেখা যাচ্ছে ছটফট করছে। অনেক চেষ্টা করছে পানি থেকে উপরে উঠে আসার জন্য, কিন্তু পারছে না। তো চাচা খেয়াল করে দেখলেন, আরে এটা তো আমার মেয়ে, আরে আমার বোন। ওই মেয়ে আর ফুপু। উনি ওনার রিক্সার সাথে একটা রশি ছিল, বেশ বড় একটা রশি ছিল। উনি বলছেন যে এই তোরা চিন্তা করিস না, আমি আসতেছি, আল্লাহরে ডাক, আমি আসতেছি। উনি রশি নিয়ে দৌড়েতেছেন, চিৎকার করে বলতেছেন যে এই কে কোথায় আসো, আমরা মেয়ে বোনকে উদ্ধার করো। কয়েকজন লোক কিন্তু ছিল আশেপাশে, তারাও চলে আসছেন। আল্লাহর অশেষ রহমতে এই দুইজনকেও ওনারা তুলতে সক্ষম হন। তাদেরকে যখন ঝাড়ফুঁক করা হয়, একজন আলেম ডেকে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করা হয় যে কী হয়েছিল, তখন তারা এক ভয়ঙ্কর কথা বলেন যে ওনারা দুজন যখন নামছেন, কোমর পানিতে নামার সাথে সাথে কে যেন কম্বল ধরে মারছে, এক হ্যাচকা টান। এত জোরে টান মারছেন যে এই দুইজনও তো কম্বল ধরেছিল, এত এই বড় কম্বল, এগুলো কিন্তু ভিজে গেলে খুব ওয়েট হয়ে যায়, একজন কোনো মতে এটা উঁচা করতে পারে না। তো ওটা তো ভিজে ছিল, পানির নিচে ছিল, ধরেছিল আর কি। ওনারাও ওই হ্যাচকা টানে পানির ভিতরে চলে যান। তখন নাকি এই দুইজনের পা কে টেনে ধরে আর নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওনারা তো অনেক চেষ্টা করার পর উঠে আসতে পারতেছেন না। ওনারা দেখেন যে পানির মধ্যেই কম্বলের ভিতর নাকি আগুন ধরে গেছে। এরপর ওনাদের আর কিছু মনে নেই, যে লোকজন তো উঠাই নিয়ে আসছে। আল্লাহর রহমতে ওই যাত্রায় ওনারা দুজন বেঁচে যান। এই ঘটনা এখনো চলমান রয়েছে। আল্লাহ তাআলা জানেন কার মাধ্যমে, কার ওসিলায় এই ঘটনার সমাপ্তি ঘটবে। এখনো চলমান রয়েছে ওই ব্রিজ কেন্দ্রিক ঘটনাগুলো। প্রায়শই সেখানে এভাবেই মানুষ হারিয়ে যায়, পাওয়া যায় মৃত অবস্থায়। একটা মানুষ, জলজান্ত মানুষ, যে ডাঙার উপর বসে, যে পানিতেও নামে নাই, সেও কোনো এক মায়াজালে পানির মধ্যে নেমে যায় আর সে লাশ হয়ে ওঠে। এটা কি আসলে মেনে নেওয়া যায়? কি রয়েছে আসলে ওখানে তা কিন্তু এখনো সুস্পষ্ট নয়, তবে আমরা আন্দাজ করতে পারি সেখানে পানির দেও বা এই টাইপের শক্তিশালী কোনো জিনিস রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমরা আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির হাসান। ওনার বাড়ি বগুড়ার আদমদিঘি এলাকায়। চলুন আমাদের থার্সডে নাইটের 155তম আয়োজনের নতুন এই ঘটনাটি শুরু করি। তো ঘটনাটি মূলত ওনার দাদার এক বন্ধুর সাথে ঘটেছিল। ওনার দাদার বন্ধুর নাম হচ্ছে শহীদুল। তো এই শহীদুল দাদা, উনি মূলত এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। ঘটনার সময়কাল 1965 থেকে 1970 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হবে। সময়টা তখন ডিসেম্বরের শেষের দিকে।
জানুয়ারি মানে শুরু হবে এমন একটা ভাব। মাদ্রাসায় পড়তেন শহীদুল দাদা। মাদ্রাসায় তখন বার্ষিক পরীক্ষা শেষ, নতুন স্টুডেন্ট ভর্তি হবে। উনি তখন কেবল মক্তব বিভাগে লেখাপড়া করতেন, মানে উনি তখন ছোট আর কি, বেশি বয়স না। কায়দা শেষ করে নতুন সিবারা হাতে নিয়েছেন। প্রায় 8 মাস হলো উনি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছেন। তো পরীক্ষা শেষে রেজাল্ট দেওয়ার পর মাদ্রাসা কিছুদিনের ছুটি হলো। স্টুডেন্টরা তো যে যার পরিবারের কাছে চলে গিয়েছে, উনিও তার ব্যতিক্রম না। ছুটি শেষ হওয়ার প্রায় 2 থেকে 3 দিন আগেই উনি মাদ্রাসায় চলে আসেন। আসলে চলে আসেন এই কারণে, মাদ্রাসার ওনার বাসা কিন্তু একদম কাছাকাছি। দৌড়ে বাড়িতে চলে যাওয়া যায়, দৌড়ে মাদ্রাসায় চলে আসা যায়, মানে মাদ্রাসাও যা বাড়িও তাই, এমন একটা অবস্থা। এই জন্য ছুটি হোক যাই হোক সবসময় মাদ্রাসার টাচেই থাকতেন উনি। কারণ বন্ধু বান্ধব বলতে ওনার তো মাদ্রাসার ওই স্টুডেন্টরাই। উনি তো মাদ্রাসায় চলে আসছেন। তো আসার পর ওইখানে দেখেন যে মাদ্রাসার ছোট হুজুর ছিলেন, হাফেজ সাহেব হুজুর ছিলেন, আর বাবুর্চি ছিল। বড় হুজুর ওনার বাসাটা আবার একটু দূরে, আর ছোট হুজুরের বাসাটা আবার ওই গ্রামে, যার কারণে উনি সবসময় মাদ্রাসাতেই থাকতেন। উনি একদম লোকাল মানুষ ছিলেন, এলাকার সবার সাথেই তার পরিচয়। উনিও ছোটবেলা থেকে ওই গ্রামে বড় হয়েছেন, এই জন্য ওনারও মাদ্রাসা যা বাড়িও তাই, মানে একই রকম আর কি অবস্থা। তো তখনও তো আসলে সব কিছু শুরু হয় নাই, তখনও তো মাদ্রাসা বন্ধ। এদিকে এই শহীদুল দাদা উনি গিয়েছেন। যাওয়ার পর উনি দেখেন যে একটা ছেলে আসছে তার বয়সী, মানে শহীদুল দাদার বয়সী। তো ছেলে এসে বলেন যে আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। তখন ওই বাবুর্চি, তারপরে এই যে শহীদুল দাদা এবং ওই যে ছোট হুজুর যিনি ছিলেন আর কি, হাফিজ সাহেব হুজুর, তো উনি ওই শহীদুল দাদা দেখলেন যে ওই হাফিজ সাহেব হুজুর বলছেন যে বাবা তুমি 2 দিন পরে আসো, ভর্তির সব কাজকর্ম তো আমাদের বড় হুজুর করে থাকেন, আর এখন তো মাদ্রাসা বন্ধ, তোমাকে ভর্তি যদি আমি করাইও, এখন তুমি এখানে কিভাবে থাকবা, মাদ্রাসার বাচ্চা কাচ্চা তো নাই, তুমি না হয় 2 দিন পরে আসো। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরে আসবো। এদিকে এই যে শহীদুল দাদা, তার বয়সী একজন পাইছে, উনি আবার একবারই জিজ্ঞেস করতেছে যে ভাই তোমার নাম কি, আর তোমার বাসা কোথায়, কোন গ্রামে। তখন সে তার নাম বলে রুহুল আমিন, আর বলে যে তার বাড়ি নাকি মেঘের উপরে। এই কথা শুনে শহীদুল দাদা, ছোট মানুষ, শুনে কিছুটা অবাক হন, কিন্তু এটা নিয়ে আর খুব বেশি মাথা ঘামান নাই। আর সাধারণত হয় কি যে ছোট বাচ্চারা যখন ভর্তি হতে আসে তার সাথে তো তার গার্ডিয়ান আসে, মা বাবা চাচা মামা এরকম কেউ তো আসে আর কি, ভাই, কিন্তু তার সাথে কেউ আসে নাই। উনি আর সব নিয়ে পাত্তা দেন নাই। দেখতে দেখতে 2 দিন শেষ, বিকালের দিকে বড় হুজুরও চলে আসছেন, মাদ্রাসার স্টুডেন্টও চলে আসছে। তার ঠিক পরের দিন ওই ছেলেটা আসছে আবার মাদ্রাসায়, এসে সোজা বড় হুজুরের রুমে চলে গেল, কাউকে কিছু না বলে। কিছুক্ষণ পর বড় হুজুরের সাথে ছেলেটা আসলো, যেখানে সবাই বসে পড়ে আর কি। তো বড় হুজুর সবাইকে বলল যে এ তোমাদের নতুন বন্ধু, ওর নাম রুহুল আমিন। তো হুজুরের নির্দেশনায় সবাই তাকে জায়গা করে দিল বসার জন্য, তাকে একটি কায়দা দেওয়া হলো পড়ার জন্য। ছেলেটা এসে এই শহীদুল দাদার পাশেই বসে। তো শহীদুল দাদা একটু মাস্টারি ভাব দেখিয়ে তাকে একটু পড়া শিখিয়ে দিল। দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেল। এর মধ্যে এই শহীদুল দাদা দেখলেন যে রুহুল আমিন আসলে কারোর সাথে অতটা কথা বলে না, আর এই শহীদুল দাদাও কিন্তু একটু কম মিশতেন, সবার সাথে কম কথা বলতেন, একটু সেপারেট থাকতে পছন্দ করতেন। তো এই 2 জনের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। 2 জন তো একই কোয়ালিটির, এই জন্য একই চরিত্রের মতো, এই জন্য এদের 2 জনের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে গল্প করতেন, খেলতেন, পাশাপাশি বেডে ওনারা ঘুমাতেন। তো এক রাত্রে হয় কি, এই শহীদুল দাদার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে রুহুল আমিন বেডে নাই। তো উনি ভাবেন যে হয়তো বা ওয়াশরুমে গিয়েছে, উনি আবার ঘুমাই পড়ছেন। পরের দিন রাত্রে একই সময় আবার এই শহীদুল দাদার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখা গেল রুহুল আমিন দরজা খুলে বাইরে যাচ্ছে। তো শেষ যায় কোথায় এটা দেখার জন্য এই শহীদুল দাদা আবার চুপি চুপি পা টিপে টিপে বের হয়েছেন। তো মাদ্রাসার সিঁড়ি দিয়ে মাদ্রাসার ছাদে ওই ছেলেটা উঠে যাচ্ছে, উনিও আস্তে আস্তে উঠছেন। এদিকে হয় কি, শহীদুল দাদা ওই ছেলেটাকে ডাক না দিয়ে সে কি করে সে দেখবে, দেখার জন্য পিছনে পিছনে সে যাচ্ছে। তো ছাদে হয় কি, ওই মাদ্রাসার বাচ্চারা অনেকে নামাজ পড়তো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তো। ওই ছেলেটা ওখানে গিয়ে নামাজ যেভাবে পড়ে দাঁড়িয়ে গেল। তখন পেছন থেকে এই শহীদুল দাদা ডাক দেয় রুহুল আমিন। তো রুহুল আমিন পেছন দিকে তাকায়, বলে যে কিরে তুই এত রাত্রে ছাদে কি করছিস? সে উত্তরে জানা, আমি তো একটু তাহাজ্জুদের নামাজ পড়তে আসছিলাম। তো এটা বলার পর এই
রুহুল আমিন কে ওই শহীদুল দাদা বলছেন যে তুই ছোট মানুষ, আমরা তো আসলে এত রাত্রে উপরে উঠি না, আমাদের যারা বড় সিনিয়ররা আছে তারা মাঝে মাঝে আসে, তো আমাদের এত রাত্রে আসলে এখানে উপরে আসা ঠিক না, চল নিচে চল। সে সাথে সাথে চলে আসে, আর কিছু বলে না, ঘুমিয়ে পড়ে, সব কিছু ঠিকঠাক চলছিল। তো একদিন রাত্রে আবারও রুহুল আমিনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে এই শহীদুল দাদা তার পিছু নিয়েছে। এবার দেখে সে ছাদে না গিয়ে মাদ্রাসার স্টোর রুমের দিকে চলে গেল। তো উনিও তার পিছু পিছু গেছেন, গিয়ে দেখেন স্টোর রুমে কেউ নাই। এটা কিভাবে সম্ভব? নিজের চোখে দেখলেন যে রুহুল আমিন স্টোর রুমে গেল, আর স্টোর রুমে তো কোনো দরজা জানালা ওইভাবে নাই, দরজা আছে শুধু জানালাও নাই, আর দরজা তো বন্ধ। কিন্তু সেই স্টোর রুমের দিকে গেল কেন? আর এদিকে যাওয়ার পর ওই দিক দিয়ে বের হওয়ার তো আর কোনো পথ নাই, একটাই করিডোর, ওইখানে সামনের দিকে স্টোর রুম, ফেরত আসতে গেলে এই পথ দিয়ে আসতে হবে, তাহলে ছেলেটা কোথায় গেল? তো এসব চিন্তা করতে করতে আবার শহীদুল দাদা রুমে ফেরত আসেন, এসে দেখেন রুহুল আমিন তার বেডে দিব্যি ঘুমাচ্ছে। উনি তো অবাক, এ কীভাবে সম্ভব? আমি দেখলাম রুহুল আমিন হঠাৎ করে কোথায় চলে গেল, সে এসে ঘুমিয়ে পড়ল। তো এইভাবে বেশ আরও কিছুদিন চলে যায়। একদিন হয় কি, রুহুল আমিনকে নিয়ে এই শহীদুল দাদা তার বাড়িতে গিয়েছেন। তো বাড়িতে যাওয়ার জন্য ওনার চাচার যেই বাসা, ওই বাসার উঠোন পেরিয়ে ওনাদের ঘরে যেতে হয়। ওনাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। চারপাশে টিন দিয়ে ঘেরা, বাড়িতে ঢোকার জন্য রয়েছে 2টি দরজা, মাঝখানে বড় একটা আঙিনা, এর ভিতরে 2টা বাড়ি, একটা হচ্ছে ওনার চাচার আর হলো শহীদুল দাদাদের। তো রুহুল আমিনকে নিয়ে যখন ওই মেইন যেই গেটটা, ওই গেট দিয়ে ঢুকবেন, প্রথম দরজা পেরোবেন, তখন রুহুল আমিন বলে যে না, এই দরজা দিয়ে ঢুকবো না। তখন এই শহীদুল দাদা বলছেন, কেন, এই দরজা দিয়ে কী সমস্যা? বলে হ্যাঁ সমস্যা আছে, চল ওই পিছন দিক দিয়ে ঘুরে যাই, তোদের বাসা তো এই সাইডটাতে, আর একজনের বাসা পার হয়ে তোদের বাসায় যাব, এটা আমার কাছে ভালো লাগতেছে না, চলো ওই দিক দিয়ে যাই। এখন যেহেতু সে গেস্ট মানুষ, সে কোনোভাবেই এই দরজা দিয়ে ঢুকতে চাচ্ছে না বা এই গেট দিয়ে ঢুকতে চাচ্ছে না, কি আর করা, একটু পেছন দিকে যে আর একটা দরজা ছিল ওই দিক দিয়ে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন। তো যাওয়ার পর এই শহীদুল দাদার মা তো খুব খুশি, ছেলে আসছে, ছেলের বন্ধু আসছে, তো নিজের ছেলের মতো করেই তাকে আদর যত্ন করে, ভালো ভালো রান্না করে। কিন্তু খেতে বসার পর হয় আর একটা ঝামেলা, এই রুহুল আমিন কিছুই খেতে চায় না। তখন এই শহীদুল দাদার মা বলতেছে, কী হলো বাবা, তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? তোমার নিজের বাড়ি ভাবো, আমাকে নিজের মাই ভাবো না কেন? তুমি তো আমার ছেলের মতোই, খাও না, লজ্জার কিছু নাই। তখন রুহুল আমিন বলেন, না না খালা, আসলে আমার খিদা নেই, আমি শুধু কয়েকটা মিষ্টি খাচ্ছি। তো ওখানে কয়েকটা মিষ্টি ছিল, আসলে ওই মিষ্টিটা এই কারণে রাখা হয়েছিল যে খাওয়া দাওয়ার পরে ওনারা খাবেন, কিন্তু ওইটাই আসলে খাওয়ার ইচ্ছা পোষণ করে, ওটা পাশেই রাখা ছিল। এই কথা শোনার পর যখন এই শহীদুল দাদার মা ওই মিষ্টির বাটিটা আগাই দিছে রুহুল আমিনের দিকে, সে ওখান থেকে কয়েকটা মিষ্টি একদম নিমিষেই খেয়ে ফেলে। তো ওনারা চিন্তা করছেন যে হয়তো বা রুহুল আমিনের মিষ্টি এমনিতেই খুব পছন্দ। তো খাওয়া দাওয়া শেষে ওনারা রওনা দিয়েছেন মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসায় এসে ওইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে লেখাপড়া কিন্তু শেষ দিকে চলে আসে, মানে ওইখানে ওনারা হেফজও পড়ছিলেন আর কি, হাফেজ হচ্ছিলেন। এদিকে হয় কি, ওই শহীদুল দাদা বেশ এগিয়ে গিয়েছিলেন, হয়তো বা 3-4 পারা, যেহেতু 30 পারা মুখস্থ করতে হয়, শহীদুল দাদার হয়তো বা তখন 26 পারা হয়েছে, আর রুহুল আমিনের হয়েছে হয়তো বা 20 পারা মুখস্থ। তো রুহুল আমিন একটু পেছনের দিকে। এখন যাতে ওনারা একসাথে শেষ করতে পারেন, এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা মাদ্রাসায় পড়েন তারা এটা বুঝতে পারবেন না, যারা মাদ্রাসায় পড়েন না তাদের জন্য বলছি যে এসএসসি পাস করার পরে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, একটা আলাদা সার্টিফিকেট, এবার ইন্টারমিডিয়েট পাস করার পরে আলাদা একটা সার্টিফিকেট হয়। এইভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর পরে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। তো মাদ্রাসাগুলোতে একটা বিশেষ সংস্কৃতি আছে, সেটা হচ্ছে যারা হাফেজ হন, হাফেজ হওয়ার পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার একটা প্রথা রয়েছে, সেটা হচ্ছে পাগড়ি পরানো। পাগড়ি ওই মাদ্রাসায় কোনো একটা অনুষ্ঠান হয় নির্দিষ্ট, সেখানে পাগড়িটা পরিয়ে দেওয়া হয়। এর মানে হচ্ছে তিনি হাফেজ হয়েছেন, মাদ্রাসা থেকে তাকে সম্মান দেওয়া হলো, তাকে স্বীকৃতি দেওয়া হলো, হ্যাঁ সে এখান থেকে হেফজ শেষ করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তার জন্য শুভকামনা জানাচ্ছে, এটা একটা সংস্কৃতি মাদ্রাসার। তারপরে যারা কওমি লাইনে দাওরা হাদিস শেষ করেন, খতমে বুখারির একটা অনুষ্ঠান হয়। তো এরকম কিন্তু বেশ কিছু সংস্কৃতি আছে যেটা স্কুল কলেজ সেগুলোতে হয়ে থাকে। তারপর সমাবর্তন হয়, কনভোকেশন যেটা আর কি, এরকম কিন্তু যেটা জেনারেল লাইনে কিছু সংস্কৃতি আছে, মাদ্রাসাতেও কিন্তু এটা আছে। তো মাদ্রাসা হাফেজ হলে এরকম পাগড়ি দেওয়া হয়, এটা ওখানকার একটা সংস্কৃতি। তো মূলত এই পাগড়িটা
একসাথে নিতে চেয়েছিলেন শহীদুল দাদা। এই জন্য ওই একই দিনে যেন হেফজ শেষ করতে পারেন এরকম একটা পরিকল্পনা শহীদুল দাদা ছিল, রুহুল আমিন এবং শহীদুল দাদা একসাথে শেষ করতে পারেন। এখন রুহুল আমিন তো একটু পেছনে পড়ে গিয়েছিলেন, শহীদুল দাদা অল্প অল্প করে পড়া দিতেন যাতে করে রুহুল আমিন তাকে ধরতে পারে। তো এভাবেই কিন্তু একই সাথে ওনারা হেফজ শেষ করেন। কয়েকদিন পরেই পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে। এর মধ্যে ঘটে একটি ঘটনা, সেটা হচ্ছে যে ওনারা ঘুমিয়ে আছেন, রাত 1:30 কি 2টা আনুমানিক, তখন ঘুম ভেঙে যায় এই শহীদুল দাদার। দেখেন যে রুহুল আমিন বিছানায় নেই, এত রাত্রে কোথায় গেল এটা দেখার জন্য বাইরে গেছেন। তো বাইরে যাওয়ার পরে উনি দেখেন যে স্টোর রুমের দরজা খোলা। তো উনি ওই দরজায় উকি দিয়ে যেটা দেখেন এটা তো উনি কল্পনাতেও ভাবতে পারেন নাই। রুহুল আমিন ধীরে ধীরে মানুষ থেকে সাদা ধোয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়েন। ওই রাত্রে উনি সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। তবে হঠাৎ করে একটা সময় আর ঘুম চলে আসে, একদম শেষ দিকে অল্প সময় ঘুমিয়েছেন, যখন উনি চোখ খুলেছেন মানে একটা ঝিমুনির মতো ভাব আসে, তখন উনি দেখেন যে এই রুহুল আমিন তার পাশে বেডে শুয়ে আছে। রাতের ওই ঘটনার কথা মনে করতেই তার তো বুক কেঁপে ওঠে, আরে সর্বনাশ, এতদিন কার সাথে চলছি। যাই হোক, ফজরের নামাজের পর রুহুল আমিন তাকে ডাক দেয় যে বন্ধু শহীদুল, আমি বুঝছি যে তুমি আমাকে দেখে ফেলছো আর আমি কে এটা তুমি বুঝতে পারছো, তবে তোমার কাছে একটাই অনুরোধ, আমার অনুমতি ছাড়া আমার বিষয়ে কাউকে বইলো না। তখন বলে যে আসলে সে একজন জিন আর তার আসল নাম রুহুল আমিন না। এই মাদ্রাসায় পড়ার জন্য তাকে একটা বিশেষ নামকরণ করানো হয়েছিল, তা আসল নামটা কি এইটা অবশ্য শহীদুল দাদা বলেন নাই। আর বলেন যে এই যে যে ব্যাপারগুলো, যে সে আসলে এই প্রথাগত খাবার ওভাবে খায় না, মিষ্টিটা তার খুব প্রিয়, আর কেন ওই বাড়িতে গেলে দরজা দিয়ে ঢুকতে চায় নাই এটাও বলে। মূলত এই শহীদুল দাদার চাচার এক মেয়ে তাকে জিনে ধরেছিল, ওই বাড়িটা বন্ধ করা হয়েছিল। ওই বন্ধ করতে গিয়ে ওই মেইন যে সদর দরজা, ওই দরজায় মূলত বেশ কিছু একটা রিচুয়াল করা হয়েছিল, এই জন্য ওই দরজা দিয়ে ঢুকতে তার অসুবিধা হচ্ছিল, এই জন্য পেছন দিক দিয়ে উনি গিয়েছিল। তো যাই হোক, স্বাভাবিকভাবে পাগড়ি প্রদান করা হয়, সবার কাছ থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার পরে জানা যায় যে বড় হুজুর উনি শুরু থেকেই জানতেন রুহুল আমিন সম্পর্কে, কিন্তু উনি কাউকে কিছু বলেন নাই। রুহুল আমিন বলেছিল যে তোমার যদি কখনো দরকার হয় আমাকে ডেকো, আমি চলে আসবো। ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। তো এরপর ঘটনা যে শেষ তা কিন্তু না, এরপর কিন্তু রুহুল আমিন এসেছে, পরিবারের কেউ অসুস্থ হয়েছে, ডাক্তারি ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, রুহুল আমিনকে ডেকেছে, সে তার দেশে গিয়ে জিনেদের সাথে পরামর্শ করে কিছু চিকিৎসা পদ্ধতি এসে জানিয়ে গেছে, আল্লাহর রহমতে ওনারা সুস্থ হয়েছেন। হয় কি, শহীদুল দাদা যখন বিয়ে করবেন ওই বিয়ের অনুষ্ঠানে এই রুহুল আমিনকে দাওয়াত দেওয়া হয়। সে বলে যে না, আসলে বিয়ের অনুষ্ঠানে তো গরু, খাসি, মুরগি জবাই হয়, আমরা এই ধরনের প্রোগ্রামগুলোতে আসলে ওইভাবে আসতে পারি না, আমাদের অসুবিধা হয়, ক্ষতি হয়। এখন ওই শহীদুল দাদা বলছেন যে বন্ধু তুমি আসবা না, এটা কীভাবে সম্ভব, তোমাকে আসতেই হবে। অনেক জোরাজুরি করার পর নাকি রাজি হয়েছিল। তবে তাকে আলাদা একটা ঘরে একটা ব্যবস্থা করা হয়েছিল, ও সে আসবে, মানুষের বেশেই আসবে, এটা শুধু ওই শহীদুল দাদা বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবেন না। এবং সে যেই দিক দিয়ে আসবেন ওই দিকে কোনো মাংস বা অন্য কোনো কিছু আসলে নিয়ে আসা হবে না, বা সেই টাইপের কোনো কিছু থাকবে না, এটা আগে থেকে নিশ্চিত করা হয়েছিল। শহীদুল দাদা খুব সতর্কতার সাথে এই বিষয়টা নিশ্চিত করেছিলেন। তো সেখানে আসলে তার জন্য শুধু মিষ্টি আনা হয়েছিল। সে নাকি বড় বড় 5টা পাতিল মিষ্টি খেয়ে ফেলেছিল ওই রুহুল আমিন। তো এই যে শহীদুল দাদা, উনি বছরখানেক আগে মারা গেছেন এটা জানিয়েছেন সাব্বির হাসান ভাই। আর এটাই ছিল জিন বন্ধুর সাথে শহীদুল দাদার কিছু স্মৃতি। মাদ্রাসাগুলোতে কিন্তু এরকম ঘটনা ঘটে। আর তার জিন বন্ধু এভাবেই তার বিয়েতেও এসেছিলেন, যেটা শুধু শহীদুল দাদা বুঝতে পেরেছিলেন। আর শহীদুল দাদা বহুদিন যাবৎ এই বিষয়ে কাউকে বলেন নাই। পরবর্তীতে তার জিন বন্ধুর অনুমতি সাপেক্ষেই এই ঘটনাগুলো বিভিন্ন মানুষকে উনি বলেছেন। আর এই কারণে আমরাও এই ঘটনাটি শেয়ার করতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি।